নমস্কার। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বলাই এক অসাধারণ মানবিক অনুভূতির গল্প, যেখানে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শিশু মনের সংবেদনশীলতা ফুটে উঠেছে অত্যন্ত কোমলভাবে। গল্পের প্রধান চরিত্র বলাই তার সমবয়সীদের থেকে একটু আলাদা। তার গাছের ফুলকে গাছে দেখতেই ভালো লাগে, নিজের সবটুকু খুঁজে পায় প্রকৃতির মধ্যেই। গল্পে বলাইয়ের চরিত্রে অদিতি, গল্পের সূত্রধর আমি অঙ্কন শ্রী হালদার এবং গল্পে কাকের চরিত্রে মধুপর্ণা বৈদ্য, গল্পের সাউন্ড ডিজাইনিং অনিরুদ্ধ শিকারী, গল্পের প্রচ্ছদ অলঙ্করণে টিম গপ্পলেন এবং মোশন গ্রাফিক্সে আমি অঙ্কন শ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে। এমন একটা কথা আছে, লোকালয় মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘ গরুকে এক খোঁয়ারে দিয়েছে পুড়ে, অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকে, যা আপনার ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতর এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বলাই, তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখায় তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘে স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ও সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের ওপর বিকেলবেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে। একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিক থেকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে মনে কথা কইতে ইচ্ছা করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তারা দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল পেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটে দেখে ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তার মনেই হয় না, ওর মনে হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায় তার সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াতো, সমস্ত দেহ নিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগাতো আর খিলখিল করে হেসে উঠত। রাত্রের বৃষ্টির পর প্রথম সকালের সামনে পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপর এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব জেনে অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলের। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকে তা নয়,
অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে, এই দেখতে ওর উৎসুকের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে তাদেরকে কি যেন জিজ্ঞেস করে। তারপরই তারপর তারপর তারা ওর চির অসমাপ্ত গল্প, সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্যভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞেস করবার জন্য আঁকুপাঁকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এইটাতে ওর বড় বাজে। আর কারোর কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্য ব্যথাটা লুকাতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাশে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এত টুকুটুকু লতা, বেগনে হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারি গাছ, আর নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা, কোথাও বা অনন্তমূল। পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর তার পাতা। সমস্তই নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। একদিন ওর কাকের কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই খাসিয়াটাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলাই, কি যে পাগলের মতো বকিস? ও যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন? বলাই অনেক দিন থেকেই বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই। ওর চারদিকে লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্র গর্ভের থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছিল। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারিদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অনন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রৌদ্র বাদলে দিন রাত্রে। গাছে সেই রব আজও উঠছে বনে বনে, পর্বত প্রান্তরে, তাদের এই শাখায় পাত্রে ধরনের প্রাণ বলে উঠছে, আমি থাকব, আমি থাকব। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দোলক্যকে দহন করে, পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে আহির্নিশে আকাশের উচ্ছ্বাসিত করে তোলে। আমি থাকব। সেই বিশ্বপ্রাণের বাণী কেমন এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলাম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি, বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। একটা জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কাকা, এই গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে। হায়রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর
প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম, মালিকে বলতে হবে, এটা উপড়ে ফেলে দেবে। বলাই চমকে উঠল, এ কি দারুণ কথা, বললে, না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উবড়ে ফেলো না। আমি বললুম, কি যে বলিস তা ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটে। উপায়টা ঠিকই ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ওগো, শুনছো? আহা, ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজ চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমন হলো এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে। যে দেখে সেইভাবে এটা এখানে কি করতে। আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালুম, এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেম, নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে প্যারার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে। কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে, আর ওর কাকি বলে, আহা, এমন কি খারাপ দেখতে হয়েছে? আমার বৌদিদের মৃত্যু হয়েছে যখন, এই ছেলেটি তার কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল। তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বলাইকে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলে। তারপর বিলেতে নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপর 2 বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া একটি পাটি জুতো আর তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন ছাড়েন। এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। কোন এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে, এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। সে সময় দিলুম তাকে কেটে। এমন সময় সিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে। কাকি, আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেতে যাবার পূর্বে একবার আমাদের কাছে আসার কথা ছিল, সে আর হলো না। তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন, ওগো, শুনছো? একজন ফটোগ্রাফার ডেকে আনো। জিজ্ঞেস করলুম, কেন? বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতে ওর যেন সমস্ত সংসারে বাজল, তাতে বুকের মধ্যে ক্ষত করে দিল। ওই গাছে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর।
শুনলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই। গল্পে বলাইয়ের চরিত্রে অদিতি, গল্পে সূত্রধর আমি অঙ্কনশ্রী হালদার এবং গল্পে কাকের চরিত্রে মধুপর্ণা বৈদ্য, গল্পে সাউন্ড ডিজাইনিং অনিরুদ্ধ শিকারী, গল্পের প্রচ্ছদ অলঙ্করণে টিম গপ্পলেন এবং মোশন গ্রাফিক্সে আমি অঙ্কনশ্রী হালদার। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।